গুড আফটারনুন এভরিবডি। আমাকে সবাই শুনতে পাচ্ছে? গুড আফটারনুন। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এখন আমি আমার সেশনটা একটু পরে শুরু করব। রাইট নাও আমরা একটা কুইজ চলছে, আপনারা দয়া করে কুইজে একটু পার্টিসিপেট করবেন। গতকালকে যে সেশনটা হয়েছে সেই সেশনের উপরে। সো এই কুইজটা শেষ হওয়ার পরে আমরা অ্যারাউন্ড 3:10-এর দিকে আমাদের সেশন শুরু করব, ইফ ইট ইজ ওকে ফর ইউ। ওকে, দেন প্লিজ আপনারা কুইজটাতে একটু জয়েন করেন। উইল বি ব্যাক অ্যারাউন্ড 10, 3:10। ওকে,
স্যার কুইজ কিভাবে অ্যাটেন্ড করলাম তো, ডাউনলোড করলাম তো। আচ্ছা, আপনাদেরকে ইউআরএল দেয়া হয়েছে, দেখেন ইউআরএল এর উপর ক্লিক করলে আপনারা মেন্টিমিটার অন হবে। কেবল এসেছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। মেন্টিমিটারে এবার আপনারা ভোট দিতে পারবেন, দেখেন ইয়েস নো যেটা ক্লিক করবেন ওকে। এবং সাইমultaneously আপনারা কিছুক্ষণ পরে এটার রেজাল্টও আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন। আমরা যারা কুইজে এখনো অংশগ্রহণ করিনি, আমরা অনুরোধ করছি সবাইকে কুইজে অংশগ্রহণ করতে। আমি লিঙ্কটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ক্লিক করলে আপনারা মেন্টিমিটারে ইন্টারফেসে যেয়ে আপনারা হচ্ছে কুইজে অংশগ্রহণ করবেন। কুইজের যে রেজাল্টটা সেটা হচ্ছে আমরা আপনাদেরকে নিজস্ব যে আপনাদের পার্সোনাল যে ইমেল আছে, যে ইমেলে আপনারা রেজিস্টার করেছেন, সেই ইমেলে আপনাদের আমরা পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ।
ওকে, আমরা মনে হয় ধীরে ধীরে একটু একটু করে শুরু করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কাছে এখন আমরা অ্যাবাউট 45 প্লাস আমাদের পার্টিসিপেন্ট আমরা জয়েন করেছি। প্লিজ এখনো যদি কেউ আহ, আমাদের যে সার্ভেটা সেটা কুইজটা শেষ করে না থাকেন বা পার্টিসিপেট করে না থাকেন, নতুন করে লিঙ্কটা শেয়ার করা হয়েছে, দয়া করে আপনারা দ্রুত কুইজটা শেষ করবেন প্লিজ। আমাদের যে ধন্যবাদ সবাইকে। আমাদের যে কুইজটা চলছে এটা এটা চলতে থাকবে। আপনারা হচ্ছে এর মধ্যে রেসপন্ড করবেন। আর এখন আমাদের যে রেগুলার সেশন প্রফেসর ডক্টর কাজী সাইফুল ইসলাম স্যার উনি ওনার সেশনটা আরম্ভ করছেন। আশা করি আপনাদের সবাইকে আমরা সাথে পাবো। ধন্যবাদ।
গুড আফটারনুন এভরিবডি। আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো? আসসালামু জি আলাইকুম স্যার, শোনা স্যার। যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আজকের এই সেশনে স্বাগত জানাচ্ছি। Um, আমরা আজকে যে সেশনটা শুরু করব সেটার যদিও ফর্মালি নাম হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, কিন্তু আমরা একটু ব্রডার পার্সপেক্টিভ দিয়ে শুরু করব অ্যান্ড উইল স্টার্ট উইথ জিওস্পেশাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কিন্তু তার সেখানে যাওয়ার আগে যারা এখানে নতুন বা আমাকে আমার সম্পর্কে জানেন না, তার জন্য আমি আমার নিজের ব্যাপারে একটু তুলে ধরছি। আমি খুলনা বিশ্ববিদ্যালয়েরই গ্র্যাজুয়েট। এখানে 1998 সালে লেখাপড়া শুরু করে 2002-এর শেষের দিকে আমি এখান থেকে গ্র্যাজুয়েশন পাই। বিইউআরপি, ব্যাচেলর অফ আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং, যে ডিগ্রিটা আছে সেটা আমি অ্যাওয়ার্ডেড হই। পরবর্তীতে মাস্টার্স এবং পিএইচডি করার জন্য আমি চলে যাই জাপানের ইউনিভার্সিটি অফ টোকিওতে। ওখানে মাস্টার্স এবং পিএইচডি আরবান ইঞ্জিনিয়ারিং এর উপরে করে আমি দেশে ফেরত আসার কিছুদিন পরে আবার টোকিও ইউনিভার্সিটির সেন্টার ফর স্পেশাল ইনফরমেশন সায়েন্স, সেখানে আমি টিচার হিসেবে জয়েন করি। দেশে ফেরত আসার পরে সেখান থেকে এই পর্যন্ত আমি খুলনা ইউনিভার্সিটিতেই আছি। আমি এখানে একজন প্রফেসর হিসেবে কর্মরত আছি। আমি এখনো নিজেকে জিও স্পেশাল সায়েন্সের একজন স্টুডেন্ট হিসেবেই নিজেকে পরিচয় দিতে বেশি প্রেফার করি, কারণ আমি মনে করি যে আমি এখনো শিখছি, প্রতিদিন শিখছি, নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করছি। অনলি ডিফারেন্স বিটুইন মাই স্টুডেন্টস অ্যান্ড মি যে আমি কিছু জিনিস হয়তো তাদের আগে শিখে ফেলেছি। সো সেই জন্য আমি নিজেকে এখনো স্টুডেন্ট হিসেবে নিজের পরিচয় দিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আই এম এ সার্টিফাইড জিওস্পেশাল এডুকেটর। আমি আমার রিসার্চ ফোকাস শুরু থেকেই সব কিছুতেই ছিল কিছুটা স্পেস কেন্দ্রিক। আন্ডার গ্রাজুয়েটের থিসিস যেটার উপর আমি করেছিলাম সেটা ছিল স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ আরবান পভার্টি। পরবর্তীতে আমি এই আরবান পুর স্পেসের উপর কিভাবে বা কি ধরনের মেথড ইউজ করে তারা সিদ্ধান্ত নেয় মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, সেটা ছিল আমার মাস্টার্সের কাজ, যেখানে আমি অর্ডার রেস্ট্রিক্টেড স্ট্যাটিস্টিক্সের ব্যবহার করেছি। পিএইচডিতে আমি কাজ করেছি স্পেশাল ইকোনোমেট্রিক্স এবং হচ্ছে computational geometry উপরে, spatial variable search. So space has always been the center point of my research agenda. In a sense, আমার রিসার্চ ফোকাস যদি আমি বড় করে বলতে যাই তাহলে application of geospatial methods, quantitative geospatial methods in urban complexity. এছাড়াও আমি জিআইএস এর বাইরেও রিমোট সেন্সিং এবং ফটোগ্রামেট্রি নিয়ে কাজ করে থাকি, এবং খুব রিসেন্টলি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, ট্রান্সফর্ম লার্নিং এগুলো নিয়েও আমি কাজ করি। অ্যাপার্ট ফ্রম বিং এ প্রফেসর অফ খুলনা ইউনিভার্সিটি, আমি অ্যাজ অ্যান আরবান প্ল্যানার এবং জিওস্পেশাল এক্সপার্ট হিসেবে বাংলাদেশের বেশ কতগুলো ইম্পর্টেন্ট, ন্যাশনালি ইম্পর্টেন্ট প্রজেক্টে আমি কাজ করেছি অ্যাজ দ্য টিম লিডার, ডেপুটি টিম লিডার, জিআইএস এক্সপার্ট। তার ভিতরে যেমন খুলনা ডিটেইল এরিয়া প্ল্যান আছে, ঢাকা ডিটেইলড এরিয়া প্ল্যান আছে, আছে যশোর বেনাপোল করিডোর প্রজেক্ট, এই জায়গাগুলো। ইফ ইউ হ্যাভ এনি ফার্দার if you need any more further information about me, আমাদের ইউনিভার্সিটির যে ওয়েবসাইটের লিঙ্ক আমার সেটা এখানে দেয়া আছে, যেখানে আমার সোশ্যাল যে ওয়েবসাইট যেগুলো আছে, ফেসবুক, সবগুলো ওখানে দেয়া আছে। প্লিজ স্টে কানেক্টেড উইথ মি। দ্যাটস ইট অ্যাবাউট মি। আমি নিজের ব্যাপারে অত বেশি কথা না বলে আজ এই যে আমরা আগামী কয়েকটা দিন জিআইএস নিয়ে কাটাবো, সেই জিআইএস এ আমরা কি কি কাজগুলো করব সেটা সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিতে চাই। প্রথমেই বলে রাখি, এই যে ট্রেনিংটা আমরা অর্গানাইজ করেছি, এই ট্রেনিং এ জিআইএস এর যে অংশটুকু পড়ানো হবে, এই অংশটুকু একেবারেই বিগিনারদের জন্য, দোজ হু হ্যাভ লিটল অর নো নলেজ অ্যাবাউট জিআইএস। সো ধরে নিতে পারেন যে এই ট্রেনিং শেষে আপনারা জিআইএস নিয়ে কাজ করা শুরু করার যে সক্ষমতা সেটা আপনারা অর্জন করবেন।
হ্যাভিং সেড দ্যাট, এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে জিআইএস এর দুনিয়াটা এতই বড় যে একটা জীবন আসলে জিআইএস এর শেখার জন্য যথেষ্ট না। কারণ প্রতি মুহূর্ত জিআইএস এর এই দুনিয়াটা চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জিং সার্কামস্ট্যান্সেস এর সাথে আমাদের নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়াটাই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। সো এই ট্রেনিংটাকে আপনারা ধরে নিতে পারেন যে এটা একটা স্টার্টিং পয়েন্ট। এই ট্রেনিং এ আমরা যে অংশগুলোকে কভার করব তার ভিতরে একটা অংশ হচ্ছে জিআইএস, মানে ইন্ট্রোডাকশন টু জিআইএস ইউজিং আর্কজিএস। আর্কজিএস কে আমরা কেন, আর্কজিএস সম্পর্কে আমি পরবর্তীতে আরো অনেক কথা বলবো। সো আমরা কেন আর্কজিএস কে পছন্দ করছি, প্রেফার করছি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিভাবে আমরা আর্থকে জিআইএস এর মাধ্যমে, ম্যাপের মাধ্যমে ফুটিয়ে তুলি, or representation of art, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। এরপরে আমরা ডিজিটাইজেশন নিয়ে কিছু আমরা হ্যান্ডস অন যখন দেখব তখন ওখানে আমরা ডিজিটাইজেশন এবং জিও রেফারেন্সিং দিয়ে কাজ শুরু করব। অ্যাট্রিবিউট ডাটা বলতে আমরা কিছুটা টেবুলার ফরম্যাট ডাটা যেগুলো আছে সেই ডাটা নিয়ে আমরা কাজ করব। কিছু ভেক্টর ডাটা অ্যানালাইসিস এবং রাস্টার ডাটা অ্যানালাইসিসের কাজ শেষ করে ডাটা ভিজুয়ালাইজেশনের দিকে আমরা যাব, সো দ্যাট ইউ ক্যান ইউজ জিওস্পেশাল টেকনোলজি টু showcase your map or use it for your publication or your report or something like this. এটা হচ্ছে মূলত এই যে আগামী কয়েকটা দিন আমরা যে জিআইএস নিয়ে খেলাধুলা করব সেই অংশটাতে আমরা কি কি অংশ নিয়ে কাজ করব সেটা একটা ব্রিফ। এখন আমি আপনাদেরকে একটু আমাদের যে এলএমএস সিস্টেম আছে সেটাতে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেওয়াটা জরুরি, বিকজ দেয়ার উইল বি সাম চেঞ্জেস ইন দ্য এলএমএস। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন। বলুন, আমি স্ক্রিনটা আবার শেয়ার করি। আপনারা যে এলএমএস এর যে উইন্ডো সেটা নিশ্চয়ই গতকালকের যে সেশনটা হয়েছে সেই সেশনের ম্যাটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছেন শুরুতেই উপরের দিকে। ইউ ক্যান ডাউনলোড ইট ফ্রম হিয়ার। আজকের যে সেশন যেটা সেটা এখানে আছে। এখানে মোটামুটি এই ট্রেনিং এর রিকোয়ারমেন্ট গুলো বলা আছে। আমরা আরজিএস 10.8 শিখবো এবং সাথে স্পেশাল অ্যানালিস্ট এক্সটেনশন দরকার হবে, সিস্টেম রিকোয়ারমেন্ট বলা আছে। এগুলো করার পরে আপনারা, এটা যদিও এখন হিডেন অবস্থায় আছে, আই উইল মেক দিস থিংস অ্যাভেলেবল শর্টলি। আপনারা যখন এখানে ক্লিক করবেন আপনারা এই উইন্ডোটা দেখতে পাবেন। এই উইন্ডোর মধ্যে আপনারা দেখবেন যে এখানে এই যে আমরা আজকের ক্লাসটাতে যা যা করব সেটা সম্পর্কে বিস্তারিত বলা আছে। আমরা এইখান থেকে কি কি শেখার চেষ্টা করব। পরবর্তীতে একটা সার্ভে দেওয়া আছে, আমি সার্ভের লিঙ্কটা আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা দয়া করে এই সার্ভেটাতে জয়েন করবেন। আজকেই যে এটা রেসপন্ড করতে হবে এমন না, এটা আজকে দিনের মধ্যে অর্থাৎ রাতের মধ্যে করে দিতে পারলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ এই সার্ভের উপর বেস করে আমরা কিছু সিদ্ধান্ত নিব পরবর্তীতে ট্রেনিং এর বাকি যে মডিউলগুলো সেগুলো ডিজাইন করার ক্ষেত্রে এই সার্ভেটা আমাদের কাজে দিবে। সার্ভে কি আছে সেটা একটু বলি। আপনার নামটা এখানে লিখবেন, তার পরবর্তীতে হ্যাভ ইউ এভার ইউজড জিআইএস অর রিমোট সেন্সিং, আপনি কি কোনোদিন জিআইএস এবং রিমোট সেন্সিং ব্যবহার করেছেন কিনা। আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি তারা অবশ্যই ব্যবহার করেছে। আপনি যদি না করে থাকেন তাহলে নো ক্লিক করবেন, যদি করে থাকেন আগে জিআইএস এবং রিমোট সেন্সিং তাহলে ইয়েস ক্লিক করার পরে সাথে সাথে আর একটা নতুন কোশ্চেন আসবে, হাউ লং হ্যাভ ইউ বিন ইউজিং জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং। আপনি যদি এখানে 10 বছর পর্যন্ত দেয়া আছে, কিন্তু যদি 10 বছরের অধিকও হয়ে থাকে আপনি 10 বছরে ক্লিক করলেই আমি বুঝে নিব যে আপনি 10 বছরের বেশি জিআইএস এবং রিমোট সেন্সিং নিয়ে কাজ করছেন। তারপরে আছে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ লার্নিং জিআইএস। আপনি যে ট্রেনিং এ অংশগ্রহণ করেছেন বা এই মডিউলে অংশগ্রহণ করছেন, আপনার পারপাসটা কি। এখানে কিছু কমন পারপাস বলা আছে। যদি এই কমন পারপাস গুলো আপনার হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করলে ইভেন আপনি ইউ ক্যান ক্লিক মাল্টিপল সেকশন। আর যদি আপনার এগুলোর মধ্যে আপনার চয়েসটাকে কভার করা না হয় তাহলে আপনি আদার্সে ক্লিক করে এখানে লিখে দিবেন যে আপনি এখানে কেন জয়েন করতে চেয়েছেন। এই প্রেফারেন্সের উপর ভিত্তি করে এই কোর্সের বাকি মডিউলগুলো আমরা ঠিক কতটুকু সামনে নিয়ে যাব সেটা আমরা
ডিজাইন করব। সো এটা আপনাদের জন্য খুব সিম্পল একটা কোশ্চেনিয়ার। আমি আশা করছি যে আপনারা আজকে চেষ্টা করবেন, এটা করতে খুব বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 5 মিনিট। সো 5 মিনিটের মধ্যে আপনারা আজকে দিনের মধ্যে যে কোনো সময় করে আপনারা এটা আমাদের কাছে জমা দিবেন। এরপরে দেখেন যে আজকের করে একটা সময় শেষের দিকে আমরা ArcGIS সফটওয়্যারটাকে ইনস্টল করব। আপনাদের যদি ব্যান্ডউইথ ভালো হয়ে থাকে, অর্থাৎ একই সাথে আমার ক্লাস ফলো করতে এবং ডাউনলোড করতে যদি সমস্যা না হয়, তাহলে ইউ ক্যান স্টার্ট ডাউনলোডিং দিস সফটওয়্যার। আমাদের কলিগ জনাব মাহমুদুজ্জামান উনি পরবর্তীতে এটা ডেমনস্ট্রেট করবেন যে কিভাবে এই সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। এবং শেষে আমি দুটো বই দিয়েছি। একটা বই একেবারে অনলাইন লিংক, আপনাদের এখানেও লিংক দেওয়া আছে আর এখানে ইউআরএলটা দেওয়া আছে। জাস্ট ইন কেস এই লিংক যদি কাজ না করে, আপনারা এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন, দিয়ে মানে এন্টার দিলে অটোমেটিক্যালি ওই লিংকে চলে যাবে। এটা একটা অনলাইন বই, ফ্রিলি অ্যাভেইলেবল। I have made another book available for you, that is Mastering ArcGIS. এই মাস্টারিং ArcGIS যে বইটা আছে, এটা বেসিক্যালি জিআইএস এর যে সায়েন্স অর্থাৎ থিওরি যে অংশটা নিয়ে আমরা কাজ করে থাকি, সেই থিওরি এবং একই সাথে তার অ্যাপ্লিকেশন ইন ArcGIS এটা দেখানো আছে। আমি খুব ম্যাটেরিয়াল খুব বেশি বাড়াতে চাইনি। নিউমারাস নাম্বারস অফ ম্যাটেরিয়ালস আর অ্যাভেলেবল। আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করলে অ্যাডভান্সড ম্যাটেরিয়ালগুলো আমি পরবর্তীতে প্রোভাইড করব। যখন আপনার এই কাজগুলো শেষ হয়ে যাবে, আপনি দেখবেন এখানে নিচে কুল ভিডিওস বলে একটা বাটন আছে। ইফ ইউ ক্লিক হিয়ার, এখানে আমি যে কাজটা করেছি, এখানে 4-5টা ভিডিও লিংক আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই ভিডিও লিঙ্কগুলোকে আপনারা, আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে কিছু কিছু ভিডিও লিঙ্ক এরকম করে দেওয়ার জন্য প্রত্যেকটা ক্লাসের শেষে। দিস আর ইন্টারেস্টিং থিংস, ইন্টারেস্টিং ইস্যুস, যেগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে অ্যাপ্লাই করা হয়েছে। আমি আশা করি যে এর ভিতর থেকে একই সাথে আপনারা শিখতেও পারবেন, আর একই সাথে সারাক্ষণ বকবকানি শুনতেও তো মানুষের ভালো লাগে না, এক ধরনের মনোটনি তৈরি হয়। তো সেই জায়গা থেকেও বের হতে আপনাদের এই ভিডিওগুলো সহযোগিতা করবে। এটা আমার যে লেকচার তার সাথে একটা কমপ্লিমেন্টারি রোল প্লে করবে আশা করি। এই সপ্তাহে আমরা কোনো কুইজ রাখছি না, কিন্তু ফ্রম নেক্সট উইক আপনাদের কিছু রিডিং ম্যাটেরিয়াল, কিছু হোমওয়ার্ক দেয়া থাকবে, যে ওই উইক শেষে আপনারা একটা নির্দিষ্ট কাজ করে আমাদেরকে ওয়েবসাইটের মধ্যে জমা দিবেন, যেটার উপর ভিত্তি করে আপনারা আপনাদের সার্টিফিকেশনের জন্য যোগ্য হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারবেন। এই সপ্তাহে মাত্র দুটো লিঙ্ক দেওয়া আছে, একটা তো আমি দেখালাম, আর একটা হচ্ছে ভিডিও লিঙ্ক। এই দুটো জিনিস আপনারা করলে মোটামুটি আপনার ডিটেলস জানতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের যে, লেট মি মেক ইট অ্যাভেলেবল ফর ইউ, আপনাদের সবার জন্য যাতে আমি এটা অ্যাভেলেবল করে দিতে পারি। হ্যাঁ, এখন আপনারা যে সেকশনটা আমি দেখালাম আপনাদের এন্ড থেকে ওটা এখন অ্যাভেলেবল। আপনারা আমাদের যে এলএমএস আছে, এলএমএস এর মধ্যে ঢুকলে এখন দেখতে পাবেন যে প্লিজ ক্লিক হিয়ার টু স্টার্ট লেসন অফ মডিউল 1 ডে 2, এটা এখন দেখতে পাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লেটস স্টার্ট ওয়ান্স অ্যাগেন উইথ মাই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। কারো কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে আমাকে করতে পারেন, নো প্রবলেম। ওকে, সো আজকের, ইয়েস প্লিজ, সুব্রত মল্লিক আপনি বলেন। স্যার আদাব স্যার। স্যার আমি সুব্রত মল্লিক, আমি জিও 2 ব্যাচের। স্যার আমি আমার ল্যাপটপে ArcGIS 10.3 দেওয়া আছে, সেটআপ দেওয়া আছে। সো আপনি দেখালেন 10.8, আমাকে স্যার 10.8 অবশ্যই আপডেটেড। তো আমি কি 3 দিয়ে কাজ করবো নাকি স্যার আমি 10.8 ডাউন? কোনো সমস্যা নেই, আপনি 10.3 তে কাজ করতে পারবেন, নো প্রবলেম। আমরা যে অংশটা কাজ করব সেই অংশটা পর্যন্ত মোটামুটি 10.1 এর পর থেকে সবগুলো মডিউলে মোটামুটি সেম। ইনফ্যাক্ট আমি যদিও আপনাদেরকে 10.8.1 প্রোভাইড করেছি, আমি যখন ডেমনস্ট্রেট করব তখন আমার কম্পিউটারে 10.7 ইনস্টল করা আছে, আমি 10.7এই দেখাবো। আপনারা কেউই আসলে খুব বেশি ডিফারেন্স ধরতে পারবেন না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো আজকে আমরা 3টা আলাদা আলাদা সেশন, বেসিক্যালি ডিফারেন্ট পার্টসে আমরা এই সেশনগুলোকে দেখব।
ফার্স্ট সেশনে আমরা জিওস্পেশাল টেকনোলজি সম্পর্কে একটু ধারণা নিব, তারপর আমরা জিআইএস সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব এবং হিস্ট্রি জিওস্পেশাল টেকনোলজির যে ইভলিউশন, সেই ইভলিউশনটা সম্পর্কে আমরা ধারণা নিব। অদ্ভুত বিষয় হচ্ছে যে কম্পিউটারের যে প্রোগ্রেশন, কম্পিউটার যেভাবে এগিয়েছে, কম্পিউটার টেকনোলজি, তার সাথে সাথে কিন্তু জিওস্পেশাল টেকনোলজির প্রোগ্রেশনটাকেও আপনারা কোরিলেট করতে পারবেন। শেষে আমি ওই সেশনটা শেষ করবো হচ্ছে কিছু ইমার্জিং ইস্যু আইডেন্টিফাই করে। সেকেন্ড সেশনে আমি বেসিক্যালি রাস্টার এবং ভেক্টর ডাটা সম্পর্কে আলোচনা করব, দুটোর মধ্যকার ডিফারেন্স, একই সাথে এই যে জিওস্পেশাল ডাটা সেগুলো আমরা কোন কোন সোর্স থেকে কালেক্ট করতে পারি সে সম্পর্কে একটু ধারণা দিব। পিক্সেল কোঅর্ডিনেট সিস্টেম এবং জিও রেফারেন্সিং সম্পর্কে একটু জানবো। পিক্সেল কোঅর্ডিনেট সিস্টেম এবং জিও রেফারেন্সিং এবং জিও ডাটাবেস, এইগুলো আমরা বেসিক্যালি শিখবো যে পরবর্তীতে, অর্থাৎ পরের দিন। আজকে আমরা ArcGIS ইনস্টল করব, ArcGIS সুইট সম্পর্কে জানবো, হেল্প মেনু থেকে কিভাবে আমরা এর বিভিন্ন টিউটোরিয়ালে যেতে পারি সেগুলো সম্পর্কে দেখবো, কিন্তু হ্যান্ডস অন আমরা বেসিক্যালি শুরু করব পরের উইক থেকে। সো পরের উইকে যাতে এসে আমাদেরকে খুব বেশি টাইম এই সবের পিছনে ব্যয় করতে না হয়, সেই জন্য আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে। আজকের দিনটা আমরা শেষ করব ArcGIS সুইট সম্পর্কে একটু ভালোভাবে জানা। বাই দ্য ওয়ে, ArcGIS সুইট, আমি এই শব্দটা ব্যবহার করছি এর একটা প্রধান কারণ হচ্ছে ArcGIS ইজ এ বান্ডল অফ সফটওয়্যারস, একটা না। ArcGIS বলতে টিপিক্যালি আমরা ইয়েকে বুঝি, কি বলে, আর্ক ম্যাপকে বুঝি, কিন্তু ArcGIS আসলে কয়েকটা সফটওয়্যারের সমন্বয়ে তৈরি হওয়া একটা বান্ডল। সো সেটা সম্পর্কে আমরা জানবো। এবার আসা যাক জিওস্পেশাল টেকনোলজি সম্পর্কে আমরা একটু জানি। কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা ক্রমাগত শিখছি এবং সেই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে আসলে আরো একটু সতর্ক হতে হবে। তার ভিতরে একটা হচ্ছে জিওস্পেশাল, জিআইএস অ্যান্ড জিওস্পেশাল টেকনোলজি। ইয়েস, তৌফিক সাহেব। আসসালামু আলাইকুম। আমি আসলে আপনার লিঙ্কটা ডাউনলোড করার জন্য চেষ্টা করেছি, কিন্তু এটা দেখছি যে এটা অ্যাক্সেস চাচ্ছে। আপনাদের পারমিশনের কোনো বিষয় আছে কি এটার সাথে? ওকে, আমি দেখছি, জাস্ট একটু সময় দেন, আমি দেখছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। এলএমএস এ ঢুকে কিভাবে বলবো? এলএমএস এ আপনাদেরকে আগেই দেয়া হয়েছে লিঙ্কগুলো। তারপরে আমি আমার কলিগদেরকে বলছি যে বিষয়টা টেক কেয়ার করার জন্য। স্যার, আমরা একটু সরি বলে নিচ্ছি যে আমাদের রেজিস্ট্রেশন তো রোলিং আছে, তো যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন তারা এখন অ্যাক্সেস পাননি। তো আমরা আশা করছি যে আমরা ঘন্টাখানেকের মধ্যে তাদেরকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবো। যেহেতু আমাদের ইনস্টলেশন সেশনটা একদম শেষের দিকে, বোধ করি সমস্যা হবে না। আর হচ্ছে আমি সবাইকে একটু ধৈর্য ধরতে বলবো এবং ক্লাসটা ফলো করতে বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা জিওস্পেশাল টেকনোলজি এবং জিআইএস, এই যে দুটো শব্দ ইউজ করে থাকি, এর ভিতরে আমার অনেক সময় একটু কনফিউশন থাকে। জিআইএস বেসিক্যালি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, কখনো কখনো এটাকে জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্সও বলা হয়। এটা বেসিক্যালি একেবারে পিওর ম্যাপিং নিয়ে কাজ করে। এছাড়াও এর বাইরে আরো কিছু জিনিস আছে, যেমন আমরা রিমোট সেন্সিং, স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করি, ফটোগ্রামেট্রির ক্ষেত্রে আমরা ড্রোনের ইমেজ নিয়ে কাজ করি, আমরা লাইডার ডাটা নিয়ে কাজ করে থাকি, আমরা রাডারের ডাটা নিয়ে কাজ করে থাকি। এই যে বিভিন্ন সেন্সর, বিভিন্ন টেকনোলজি, ওয়েব টেকনোলজি, সবকিছু মিলিয়ে এই যে ব্রডার স্পেকট্রাম, এটাকে বলা হয় জিওস্পেশাল টেকনোলজি। আপনারা যদি এখানে আমি যে স্লাইডটা শেয়ার করেছি সেখানে দেখেন, শুধুমাত্র যে আমরা রিয়েল ওয়ার্ল্ডে ম্যাপিং এর কাজে জিআইএস কে ব্যবহার করে থাকি বা জিওস্পেশাল টেকনোলজি ব্যবহার করে থাকি তা কিন্তু না। আপনারা গুগল ম্যাপ ইউজ করেন, দ্যাট ইজ এ জিওস্পেশাল টেকনোলজি। কিন্তু আপনারা অনেক সময় আমাদের মধ্যে কেউ কেউ গেমার আছেন, তারাও যদি দেখেন
কোনো কোনো গেমের ক্ষেত্রে এখানে আমরা একটা গেমিং এর ইয়ে দিয়েছি, ফটো দিয়েছি। অনেক গেমিং এর মধ্যে জিও স্পেশাল টেকনোলজি ডিরেক্টলি ব্যবহার হয়ে থাকে। গাড়ির নেভিগেশন সিস্টেম আমরা বলে থাকি জিপিএস। জিপিএস ইজ বেসিক্যালি, আমরা এখন থেকে আর জিপিএস শব্দটা ইউজ করি না, আমরা ব্যবহার করি জিএনএসএস, গ্লোবাল নেভিগেশন সিস্টেম স্যাটেলাইট। কারণ হচ্ছে জিপিএস একটা মাত্র স্যাটেলাইট কনস্টেলেশন, এর বাইরেও আরো কিছু স্যাটেলাইট আছে, যার ভিতরে একটা হচ্ছে গ্লোনাস, যেটা রাশিয়ান স্যাটেলাইট সিস্টেম। একই সাথে আছে বাইডো, যেটা চাইনিজ স্যাটেলাইট সিস্টেম, আছে গ্যালিলিও, যেটা হচ্ছে ইউরোপিয়ান স্যাটেলাইট সিস্টেম। অল দিজ আর নেভিগেশন সিস্টেম বা নেভিগেশন স্যাটেলাইট কনস্টেলেশনস। এগুলো জিপিএস এর মতোই কাজ করে, এবং মডার্ন যে জিপিএস সিস্টেম বা জিপিএস বলতে আমরা যা বুঝাই, তা জিপিএস এর বাইরেও অন্যান্য এগুলো নিয়েও কাজ করে থাকে। জিওস্পেশাল টেকনোলজি ইজ অলমোস্ট এভরিওয়্যার নাও। আমাদের ফোন থেকে শুরু করে সব জায়গায় আমাদের জিওস্পেশাল টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। আমরা জিওস্পেশাল টেকনোলজি ভার্চুয়াল ওয়ার্ল্ডেও এটা এখন দেখতে পাচ্ছি। গেমিং ছাড়াও অন্যান্য জায়গায় ভিআর, এআর, সব জায়গায় আমরা জিওস্পেশাল টেকনোলজিকে দেখে থাকি। এটার অরিজিন বলতে গেলে আসলে অনেক পিছনে যেতে হয়। কার্টোগ্রাফির যে ইস্যু, সেগুলো অনেক পুরনো, পৃথিবীর একেবারে কয়েকশো বছর পুরনো। কিন্তু মোস্ট মডার্ন যে জিওস্পেশাল টেকনোলজির যে অ্যানালাইসিস বা এটার প্রয়োগ আমরা দেখতে পারি, সেটা 1854 সালের দিকে লন্ডনে। আমি একটা কুল ভিডিও যেখানে আমি যোগ করেছি, ওখানে আপনি জন স্নোর আপনারা একটা ভিডিও দেখবেন। সেখানে টেড টক যেটা আমরা দেখে থাকি, সেখানে তার একটা ভিডিও, সেখানে এটার বলা হয়েছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। জন স্নো ইজ বেসিক্যালি সর্ট অফ লাইক এ ডক্টর ইন লন্ডন, যখন নাকি 1830 থেকে 40-এর মধ্যে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল এরাতে লন্ডনে তখন খুবই ঘিঞ্চি মেট্রোপলিটন এরিয়া, পৃথিবীর সবচেয়ে বড় শহরগুলোর একটা ছিল লন্ডন, এবং সেখানে মানুষগুলো হাইজেন সিস্টেম সম্পর্কে তখনও অবগত ছিল না, এবং অ্যাজ এ রেজাল্ট যেটা হয়েছিল, পানি দূষিত হয়ে পড়ছিল। মানুষ যেটা করলো যে এই দূষিত পানি গ্রহণ করার ফলে ক্রমাগত তারা অসুস্থ হয়ে পড়ছিল। দেয়ার ওয়াজ এ রিউমার যে এই যে অসুস্থতা বলতে কলেরাতে আক্রান্ত হচ্ছিল, কলেরা পানিবাহিত জীবাণু, এটা নিয়ে একটা রিউমার ছিল, কিন্তু নোবডি কুড রিয়েলি প্রুভ যে এটা আসলে পানিবাহিত কোনো জীবাণু। দেন ওয়ান্স এ গার্ল was became sick, পরবর্তীতে জন স্নো ওই অঞ্চল ছেড়ে, ইনফ্যাক্ট ওখানকার টোটাল যে জনবসতি তার প্রায় 10% মানুষকে মেরে ফেলেছিল কলেরাতে, লাইক উইদিন 1 উইক অর সো। জন স্নো টুক এ রিস্ক, সে ওইখানে গিয়েছিল এবং কোথায় কোথায় মানুষগুলো মারা যাচ্ছে সেটাকে সে ম্যাপ করেছিল। এই যে উপরের যে ম্যাপটা লাল ডট দিয়ে দেখানো, সেটা হচ্ছে সেই ডেথ, যেখানে যেখানে মানুষ মারা গিয়েছে সেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করা আছে। পরবর্তীতে সে এটা খুঁজে বের করেছিল কোন একটা নির্দিষ্ট পাম্প, যে পাম্পের পানি খাওয়ার ফলে ওর চারিদিকের মানুষগুলো এইভাবে অসুস্থ হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচের একটা অ্যানালাইসিস, উপরের যে অ্যানালাইসিস যেটা, এটা ছিল ওই সময়কার যে অ্যানালাইসিস সেটা, কিন্তু নিচের এটা হচ্ছে মডার্ন টেকনোলজি, যেটা আমরা আরজিএস ব্যবহার করি, সেই টেকনোলজির ক্লাস্টার অ্যানালাইসিস বা এক ধরনের স্পেশাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এটা বের করেছি যে এক্স্যাক্টলি হি ওয়াজ ভেরি সাকসেসফুল ইন ডুইং দ্যাট। সে ম্যানুয়ালি এই কাজটা করতে পেরেছিল সেই সময়। এক্স্যাক্টলি কোন পাম্পের পানি খাওয়ার ফলে মানুষ কলেরা আক্রান্ত হচ্ছে সেটা সে সেই সময় পয়েন্ট আউট করতে পেরেছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার ইউজ অফ স্পেশাল অ্যানালাইসিস। এর আগে ম্যাপ ছিল, কার্টোগ্রাফার ম্যাপ অনেক আগে থেকেই তৈরি করছে, কিন্তু এই প্রথম আসলে একটা ইনফরমেশনকে ম্যাপের সাথে যোগ করা হয়েছিল, যার মধ্য দিয়ে স্পেশাল অ্যানালাইসিস নতুন রূপ পায়। এবং অনেক সময় বলা হয় যে দিস ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য মডার্ন এপিডেমিওলজি। এবং এখন তো আমরা এপিডেমিওলজি, একটা এপিডেমিক আমরা আশা করি শেষ করে আসছি, সো আমরা এখন এটার ব্যবহার আরো অনেক বেশি জানি। জিআইএস এবং রিমোট সেন্সিং বা স্পেশাল অ্যানালাইসিস স্টার্টস উইথ দ্য স্পেশাল থিঙ্কিং। Spatial thinking is a science. You have to ask the right question. What is the question? The question is,
about the spatial relationship. What are the spatial relationship? টবলারস ফার্স্ট ল অফ জিওগ্রাফি বলে একটা জিনিস আছে, আপনারা যদি একটু খুঁজে দেখেন, মিস্টার টবলার ওয়াজ around us means he was alive till last year. So ফার্স্ট ল অফ জিওগ্রাফি যেটা বলে যে এভরিথিং অ্যারাউন্ড আস আর রিলেটেড টু এভরিথিং এলস, কাছের জিনিসগুলোর ইনফ্লুয়েন্স কাছের জিনিসের সবচেয়ে বেশি, আর যতই ডিস্টেন্স বাড়বে তাদের মধ্যে ইনফ্লুয়েন্স ধীরে ধীরে কমতে থাকে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ল অফ জিওগ্রাফি। এবং সেজন্য আপনাকে প্রথম যে কোশ্চেনটা জিজ্ঞেস করতে হবে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দ্য স্পেশাল ফিচার্স, দ্যাট ইজ দ্য কোশ্চেন দ্যাট স্পেশাল থিঙ্কার্স ইউজ টু আস্ক ফার্স্ট। দেন বেসড অন দ্য কোশ্চেন ইউ উইল to answer that question, you will acquire data, explore data, analyze the same, and then act on it. এখানে আমরা জিআইএস সম্পর্কে যদি খুব সহজভাবে জানতে চাই, তাহলে এখানে আমরা জিআইএস এর একটা সিম্পল কনসেপ্ট যেটা দেয়া আছে সেটা আপনারা দেখতে পাবেন। আমি যদি যে কোনো একটা জায়গায় এখানে যদি ধরে নিই দিস ইজ এক্স কোঅর্ডিনেট, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আমরা জানি, তাই তো? তো এখানে আমরা যে কোনো পয়েন্টগুলো দিলে প্রত্যেকটার এক একটা এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট আমাদের থাকবে, যে কোনো জায়গায় এর প্রত্যেকটা জায়গায় এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট আমাদের থাকবে, তাই না? সো আমরা এই যে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট এর প্রত্যেকটা ধরে নিলাম, এই যে একটা জায়গা, এটার একটা আইডি দিয়েছি আমি, একটা আইডি, ইউনিক আইডেন্টিফায়ার, এটা আপনার নামও হতে পারে, ঠিক আছে? সো এখানে ইউনিক আইডি যেটা 123402, এটা হচ্ছে এই জায়গাটার একটা আইডি। ঠিক তেমনি এই জায়গার আইডি হচ্ছে এটা। প্রত্যেকটা আইডির দেখেন, প্রত্যেকটা আইডির এক্স কোঅর্ডিনেট দেয়া আছে, ওয়াই কোঅর্ডিনেট দেয়া আছে, এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট, যার উপর ভিত্তি করে এই যে ইউক্লিডিয়ান যে মানে আমাদেরকে প্ল্যানার কোঅর্ডিনেট সিস্টেম যেটা দেয়া আছে, এই প্ল্যানার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমরা তার অবস্থান স্পেসের উপর কি সেটা আমরা জানতে পারি, তাই তো? ওকে, সো এই যে প্রত্যেকটা পয়েন্ট, সে পয়েন্টের এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট এইভাবে টেবুলার সিস্টেমে আমার কাছে দেয়া আছে। একই সাথে আপনারা যদি একটা এক্সেল ডাটা জেনারেট করেন যে এটা কোনো একজন স্টুডেন্টের যদি ডাটা হয়ে থাকে, তার জিপিএ কত ছিল এবং সে কোথায় কর্মরত আছে, এই যে একজন স্টুডেন্ট তার জিপিএ কত ছিল, সে কোথায় কর্মরত আছে, দিস আর পিওরলি হাইপোথেটিক্যাল। সো কোনো একজন স্টুডেন্টের রোল নাম্বার হচ্ছে 123417, তার জিপিএ ছিল 3.85, তিনি এখন ইউএনডিপিতে কর্মরত আছেন। 123410 3.92 তার জিপিএ ছিল, তিনি এখন খুলনা ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। সো লক্ষ্য করে দেখেন এই দুটো টেবিল, একটাতে এক্স ওয়াই কোঅর্ডিনেট দেয়া আছে, তার মানে স্পেসের উপর, প্লেসের উপরে আপনি না কোনোভাবে তাকে লোকেট করতে পারবেন। ধরে নেন এটা ল্যাটিটিউড, এটা লঙ্গিটিউড, অথবা এটা লঙ্গিটিউড, এটা ল্যাটিটিউড, যেটাই ধরে নেবেন, তার মানে হচ্ছে আর্থের উপরে আপনারা এটার লোকেশন, এই ব্যক্তির অবস্থান বা সে কোথায় থাকে সেটা আপনি বেছে বের করতে পারছেন। এটা একটা এক্সেলের ডাটাবেস, সেই ডাটাবেসে সেই ব্যক্তির পূর্ববর্তী সমস্ত ডাটা দেয়া আছে, জিপিএ দেয়া আছে, কোথায় কর্মরত আছেন, তার বাবার নাম কি, তার নাম কি, সব দেয়া আছে। লক্ষ্য করে দেখেন এই যে দুটো আলাদা ডাটাবেস আলাদা আলাদা জায়গায় সংরক্ষণ করা আছে, আপনি যখন এই দুটো ডাটাবেসকে লিংক করবেন তখন দে হ্যাভ সামথিং ইউনিক। এই যে আইডি যেটা, এই আইডিটা একেবারেই ইউনিক, এই আইডিটা একেবারেই ইউনিক। সো ওয়েন দে উইল রিলেট, যারা এই টেবিল দুটোকে যখন জয়েন করা হবে তখন কিন্তু আপনি জানতে পাচ্ছেন যে 123409 তার আর্থের উপর লোকেশন কোথায়, এবং একই সাথে তার জিপিএ কত ছিল এবং সে এখন কোথায় কর্মরত আছে। So this is how we can really, this is in general is GIS, এটাই GIS। আপনারা যে কোনো অবস্থায় যদি বুঝতে না পারেন আমাকে সাথে সাথে বলবেন, আমি রিপিট করব, সহজ করার চেষ্টা করব, কিন্তু না বুঝে পরবর্তী অংশতে গেলে ধীরে ধীরে এটা ইনক্রিমেন্টাল ভাবে কমপ্লেক্স হতে থাকবে, বুঝতে সমস্যা হবে। এবার দেখা যাক যে এই যে ফিচারগুলো আমি বললাম, এই ফিচারগুলোকে আমরা স্পেসের উপর কিভাবে এগুলোকে ভিজুয়ালাইজ করি।
আমরা ম্যাপ বলতে যা বুঝাই তা তো আসলে দেখতে এরকম খুবই হিজিবিজি টাইপের কমপ্লেক্স একটা জিনিস, কিন্তু এই হিজিবিজি জিনিসটাকে যদি আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি তাহলে কি হয়। এখানে লক্ষ্য করে দেখেন, এই যে আমি ভিন্ন ভিন্ন, ইনফ্যাক্ট এগুলো আমাদের বিভিন্ন রোল নাম্বার দেয়া আছে। এই ব্যক্তি এইখানে অবস্থান করছেন, এটা আরেকটা স্টুডেন্টের রোল নাম্বার, তিনি এখানে অবস্থান করছেন। একইভাবে বিভিন্ন অবস্থানগুলো তাদের বলা আছে, প্রত্যেকটা এই যে অবস্থান, ফর এক্সাম্পল 980409, তার ল্যাটিটিউড লঙ্গিটিউড এখানে বলা আছে, ঠিক আছে। 980401, তার ল্যাটিটিউড লঙ্গিটিউড এখানে বলা আছে। এইভাবে আমরা সমস্ত ল্যাটিটিউড লঙ্গিটিউড গুলো এখানে টেবুলার ফর্মে বলে দিতে পারি। ইনফ্যাক্ট এইভাবেই জিআইএস এর মধ্যেও ডাটা সংরক্ষণ করা থাকে। জিআইএস এর মধ্যে এগুলো তো হচ্ছে পয়েন্ট ডাটা, এগুলো সবই পয়েন্ট ডাটা। দেখেন এখানে লেখা আছে পয়েন্ট ডাটা। এবার যদি লাইনের কথা আমি চিন্তা করি, লাইনের ভিতর বলা থাকে এই যে পয়েন্ট আইডি, লাইন স্টার্টস ফ্রম ওয়ান পয়েন্ট ends at another point. If it is a complex line, then it will start from one point, travel through couple of points and ends at another point, তাই তো? সো এখানে লাইন ওয়ান এর কথা যদি আমি ধরি, দেখেন এখানে লাইন ওয়ান starts at 980410 and ends at 980409। আমি যদি লাইন টু এর কথা বলি, it starts at 980409, ends at 980417। এইভাবে প্রত্যেকটা লাইনকে এইভাবে ডিফাইন করা থাকে। সো পয়েন্টকে কিভাবে ডিফাইন করা থাকে সেটাও আমরা জানলাম, লাইনকে কিভাবে ডিফাইন করা থাকে সেটাও আমরা জানলাম। এবার আসা যাক পলিগন। পলিগন এবং লাইনের মধ্যে পার্থক্য একটাই, লাইন স্টার্টস অ্যাট ওয়ান পয়েন্ট, এন্ডস অ্যাট অ্যানাদার পয়েন্ট। পলিগন starts at a point, travels through certain other points and ends at the origin, so that কোনো একটা জায়গায় যদি কোনো একটা পলিগন শুরু হয়, ধরে নিলাম সেটা এখানে, তারপরে সেখানে আসবে, তারপরে এখানে আসবে, তারপরে এখানে আসবে, এবং পলিগনটা ক্লোজ করার জন্য সে আবার এই অরিজিনে ফেরত যাবে। ঠিক তেমনি এটাকে যদি আমি এই যে P1 পলিগনকে ডিফাইন করতে হয়, তাহলে ইট উইল স্টার্ট ফ্রম 980409, দেন 9 থেকে 17, 17 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 10, 10 থেকে আবার 9 এ ফেরত যাবে। দেখেন ইট স্টার্টস অ্যাট 9, ends at 9. This is how the polygon is defined. So আমরা পয়েন্ট কিভাবে ডিফাইন করতে হয় সেটা শিখলাম, লাইন কিভাবে ডিফাইন করতে হয় সেটা শিখলাম, পলিগন কিভাবে ডিফাইন করতে হয় সেটাও শিখলাম। বেসিক্যালি ম্যাপের উপরে আমরা যা কিছু ভিজুয়ালাইজ করতে পারি তা এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসের সমন্বয় করা হয়ে থাকে। এর বাইরেও কিছু জিনিস থাকে, সেগুলোতে আমি আসছি। এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা ম্যাপকে দেখাতে পারি। এর বাইরে কি কি থাকে? কিছু থাকে সিম্বল, কিছু থাকে কালার, কিছু থাকে হচ্ছে অ্যানোটেশন, যেটাকে আমরা টেক্সট বলে থাকি। এই যে টেক্সট, যে রাস্তার নাম, ফর এক্সাম্পল এরকম রাস্তার নাম, কখনো প্লটের আইডি থাকে, প্লটের নাম থাকে অনেক সময়। বাংলাদেশের রাস্তার নামের তো কোনো ঠিক ঠিকানা নাই। সো এই যে 3-4 রকম ফিচার, এই ফিচারের মধ্য দিয়ে আমরা ম্যাপকে প্রকৃত অর্থে জিআইএস এ ম্যাপকে আমরা এভাবে এই কয়েকটা ফিচারের মধ্য থেকে দেখাতে পারি। পয়েন্ট, লাইন, পলিগন অ্যান্ড টেক্সট। টেক্সটকে আমরা অ্যানোটেশন বলছি। আই রিপিট, টেক্সটকে আমরা অ্যানোটেশন বলছি। এখানে সেই কমপ্লেক্স ম্যাপটাকে দেখানো হয়েছে। ম্যাপস ক্যান বি অ্যাজ কমপ্লেক্স অ্যাজ দিস। এবং লক্ষ্য করে দেখেন তো আপনারা এখানে পয়েন্ট, লাইন, পলিগন এবং অ্যানোটেশনের বাইরে আর কিছু খুঁজে পান কিনা? there is nothing, তাই তো? পলিগনকে ফিল করার জন্য আমরা বিভিন্ন ধরনের কালার ইউজ করে থাকি, দ্যাট ইজ অ্যানাদার থিং। আমরা পয়েন্টগুলোকে বিভিন্ন সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি। এই সিম্বলের যে আমরা বলে থাকি যে এটার জন্য আলাদা একটা স্ট্রিম অফ নলেজ আছে, যেটাকে আমরা সেমিওলজি বলি। সিম্বলকে নিয়ে কাজ করে একেবারে আলাদা ব্রাঞ্চ, কার্টোগ্রাফির একটা আলাদা ব্রাঞ্চ। ওকে, সো এটা হচ্ছে ইন সিম্পল। আপনারা যদি জিআইএস কি জিনিস বুঝতে চান, জিআইএস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দিস ওয়ান। এখান থেকেই জিআইএস এর শুরু।
এবং পরবর্তীতে জিআইএস আসলে অনেক দূরে গেছে, সেই দূরে যাওয়ার শুরুটা আসলে এখানেই। জিআইএস এর ডেফিনেশন বলতে গেলে আসলে অনেক লম্বা ডেফিনেশন আমাদেরকে দিতে হয়, কিন্তু আমরা সেদিকে না যাই। জিআইএস বেসিক্যালি, এটা আমি এখানে যেটা দেখিয়েছি এটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে পপুলার ডেফিনেশন অফ জিআইএস। ইট ইট ডিফাইন্স জিআইএস অ্যাজ এ সিস্টেম ফর ক্যাপচারিং, মানে ডাটা কালেক্ট করবে, স্টোরিং, ডাটা স্টোর করবে কোনো একটা জায়গায়, ডাটা চেকিং ওয়েদার ইট ইজ কারেক্ট অর নট, ইন্টিগ্রেশন, কোনো একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমকে ইন্টিগ্রেট করবে, ম্যানিপুলেশন, কোনো একটা ডাটাকে পরবর্তীতে নতুন একটা রোড হলে সেই ডাটা, মানে নতুন রোডটাকে সে যোগ করতে পারবে, অ্যানালাইসিস। আমরা অলরেডি জন স্নোর যে ম্যাপটা দেখেছি সেখানে কিন্তু আমরা এক ধরনের দেখিয়েছি যে অ্যানালাইসিস কিভাবে করা যায়, পরবর্তীতে আমরা হয়তো আরো দেখব। একটা সিম্পল অ্যানালাইসিস যেটা আপনারা সবচেয়ে ভালো বুঝতে পারবেন সেটা হচ্ছে বাফার অ্যানালাইসিস। কোনো একটা রাস্তা আছে এই সোজা, রাস্তার পাশে আমি 50 মিটার পর্যন্ত একটা জায়গাকে আইডেন্টিফাই করতে চাই, এটা হচ্ছে রোড, এটা হচ্ছে রোড, এটাকে বলে হচ্ছে বাফার অ্যানালাইসিস। দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ অ্যানালাইসিস ইন জিআইএস। সো দিস ইজ অ্যানালাইসিস, অ্যান্ড লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্টলি ডিসপ্লে, ডাটাকে মানুষের সামনে তুলে ধরা। আমরা অনেক সময় এই জিনিসটাকে অনেকটা হেলাফেলা করে দেখি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লে এটা বিশাল একটা রোল প্লে করে, কারণ আপনি অনেক অ্যানালাইসিস করলেন, আপনি দেখাতে পারলেন না ডাটাটাকে মানুষের সামনে, তাহলে ওই ম্যাপ বা ওই অ্যানালাইসিসের কোনো মূল্য থাকবে না। উইদাউট ডিসেমিনেশন রিসার্চ ইজ নাথিং, তাই তো? জিআইএস তার মানে হচ্ছে, খুব সহজভাবে বলতে গেলে আমরা জিআইএস কে একটা ড্রয়িং বলে ভুল করে থাকি। জিআইএস ইজ নট অ্যাট অল এ ড্রয়িং। এর পিছনে বিশাল ম্যাথমেটিক্স কাজ করে, এর পিছনে বিশাল সায়েন্স কাজ করে, এর পিছনে বিশাল টেকনোলজি কাজ করে। মোস্ট ইম্পর্টেন্টলি জিআইএস ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। GIS, IS means information system. GIS integrates many things. GIS integrates the application. আমরা ArcGIS এর কথা বলি, that is the application. GIS যে সিস্টেমের উপর তৈরি হয় তার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট, দ্যাট ইজ ইউ, হিউম্যান বিং, দ্য পিপল। তারাই হচ্ছে এই পুরো সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। কেউ একজন বলেছেন স্ক্রিনে দেখালে ভালো হয়, কি কোন অংশটা স্ক্রিনে দেখালে ভালো হতো একটু বলবেন প্লিজ? ওকে, আপনারা রেসপন্ড করতে চাইলে করবেন, নো প্রবলেম। যে কোনো সময় যে কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় সাথে সাথে বলবেন। সো ফার্স্ট থিং হচ্ছে, একজন মানুষ যে জিআইএস এক্সপার্ট বা জিআইএস সিস্টেম অ্যানালিস্ট বা জিআইএস অপারেটর হিসেবে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে তিনি, সেই মানুষটা। তারপরে দেয়ার উইল বি সফটওয়্যার, অর্থাৎ যে সফটওয়্যার নিয়ে তিনি কাজ করবেন, আমাদের ক্ষেত্রে এটা আমরা ArcGIS নিয়ে কাজ করব। দেন দেয়ার ইজ হার্ডওয়্যার। অধিকাংশ সময় জিআইএস ব্যবহারের ক্ষেত্রে স্পেশালাইজড হার্ডওয়্যারের প্রয়োজন হয়, সব ক্ষেত্রে দরকার হয় না। আপনাদের এই যে বর্তমান ট্রেনিং এই ক্ষেত্রে দরকার হবে না, কিন্তু আমি আপনাদেরকে কোনো এক সময়, আজকেরই কোনো এক সময় দেখাবো যে স্পেশালাইজড কিছু হার্ডওয়্যারের প্রয়োজন হয়। ডেটা, GIS requires data. Without that data, GIS is meaningless. So ডাটার প্রয়োজন হয় এবং শেষে এটাকে অ্যানালাইজ করে মানুষের সামনে প্রেজেন্ট করার প্রয়োজন হয়। These are the 5 components of GIS. এবং আমি সবসময় বলে থাকি এখানে সফটওয়্যার, হার্ডওয়্যার, ডেটা এগুলো আসলে মিনিংলেস উইদাউট হ্যাভিং দ্য প্রপার ম্যান পাওয়ার। আই হোপ সাম অফ ইউ উইল বিকাম দ্যাট অ্যাসেট ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ। এই অংশটাকে আপনারা, আমি জানি না, আপনারা একটু আমাকে বলবেন আপনারা কয়জন ট্রেসিং পেপার দেখেছেন বা ট্রেসিং পেপারের উপর কাজ করার অভিজ্ঞতা কয়জনের আছে? একটু হাত উঁচু করবেন প্লিজ। 2 জন, 3 জন, 7, 9, 10, go on,
12 জন, 13 জন, আমি নিশ্চিত এর থেকে বেশি। আর কেউ? ওকে, আপনাদের বোঝার স্বার্থে বলছি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা 15 জন রেসপন্ড করেছেন, থ্যাংক ইউ। ইউ ক্যান লোয়ার ইউর হ্যান্ড। ট্রেসিং পেপার কি সেটা আমি একটু বলি। আপনারা যারা একটু আদি যুগের যদি আপনারা ম্যাপ দেখে থাকেন, সেখানে দেখবেন দুই তিন ধরনের কাগজের উপর ম্যাপ আছে। একটাকে বলা হয় মাইলার, আর একটা বলা হয় ব্লু প্রিন্ট। ব্লু কাগজের উপর সাদা কালারের ম্যাপ দেখতে পারবেন, অনেক সময় মৌজা ম্যাপ দেখতে পাবেন তার উপরে প্রিন্ট করা। আর একটা ম্যাপ দেখতে পারবেন যেটা আর্কিটেক্টরা অনেক বেশি ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে ড্রাফটিং পেন দিয়ে তারা ওই প্ল্যানগুলোকে তারা হাতে আঁকে। এখন তো হাতে আঁকার যুগটা উঠে গেছে, আমরা এখন প্লটারে প্রিন্ট নেই। ওই যে যেটা থাকে, ট্রেসিং পেপার যেটা থাকে, তার মূল পারপাস হচ্ছে এটা এক ধরনের সেমি ট্রান্সপারেন্ট পেপার। সেমি ট্রান্সপারেন্ট পেপার, আমরা যে সাদা A4 কাগজে লিখি, অফসেট কাগজে, তা কিন্তু ট্রান্সপারেন্ট না, একটা লিখলে নিচ থেকে দেখা যায় না। ট্রেসিং পেপারে যেটা হয় যে উপরে দাগ দিলে নিচের কাগজটাও দেখা যায়। সো আপনি ধরেন কোনো একটা কাগজের উপরে, ফর এক্সাম্পল কোনো একটা জায়গা আছে আপনার, এরকম কোনো একটা ল্যান্ড লট আছে। সরি, আমার আঁকার হাত অত ভালো না, আমি তারপর চেষ্টা করছি। ওকে, ধরে নিলাম এরকমই এবড়ো থেবড়ো একটা ল্যান্ড লট আছে, যার মাঝখান দিয়ে এই সোজা একটা রাস্তা চলে গেছে, ঠিক আছে? সো স্যার, আপনি যেটা করলেন, ইয়েস প্লিজ। স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি। আমাদের কয়েকজন একটু হাত তুলেছে, তাদের কিছু প্রশ্ন আছে। আমি ওকে, তালহাকে প্রশ্ন করার জন্য রিকোয়েস্ট করছি। সালাম আলাইকুম স্যার। ওই যে একটু আগে যে হাত উঠেছিলাম ওইটাই উঠানো আছে, এটা ভুলে আর কি। আই থট সো, আমি অন্য কারোর হ্যান্ড রেজড অবস্থায় দেখি নাই। ওকে, আর যদি এট এনি কেস আপনাদের যদি যে কারোরই কোশ্চেন থাকে, আপনারা প্লিজ ফিল ফ্রি। সো ধরে নিলাম কোনো একটা কাগজে আমি প্রথমে ওই জমিটার একটা বাউন্ডারি আঁকলাম, আঁকার পরে ওই জমিটার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা আমি আঁকলাম। এরপরে এটা হচ্ছে ফার্স্ট ট্রেসিং। এরপরে আমি সেই একই আরেকটা ট্রেসিং পেপার নিলাম, তাতেও আমি এরকম বাউন্ডারি আঁকলাম। বাউন্ডারিটা দেখি কতটা কাছাকাছি যাইতে পারি। ওকে, আমি এরকম আর একটা বাউন্ডারি আঁকলাম, একে এখানে তার একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা আমি আঁকলাম। দুটো কাগজের উপরেই দেখেন বাউন্ডারি কিন্তু আঁকা আছে, তাই না? এবার যদি আমি একটা কাগজের উপর আর একটা কাগজকে বসাই, আমি যেমনটা বলেছি ইট ইজ এ সেমি ট্রান্সপারেন্ট ট্রেসিং পেপার। আপনি উপর থেকে দেখলে কিন্তু নিচের কাগজের ম্যাপও দেখতে পারবেন, উপরের কাগজের ম্যাপও দেখতে পারবেন। সো আপনি যখন নাকি দুটো কাগজকে একটার উপর আর একটা বসাচ্ছেন, ইউ আর গেটিং এ ম্যাপ লাইক দিস, যেখানে এই হচ্ছে আপনার সেই রোড এবং এই হচ্ছে আপনার সেই বিল্ডিং। সো আপনি দেখতে পাচ্ছেন প্রথমে এটা একটা লেয়ার, এটা আর একটা লেয়ার, দুটো লেয়ারের কম্বিনেশনে তৈরি হলো একটা পূর্ণাঙ্গ ম্যাপ। এই পর্যন্ত কি বুঝতে সমস্যা হয়েছে কারোর? নো স্যার। কোনো সমস্যা হলে সাথে সাথে বলবেন। ওকে, এখন জিআইএসও ঠিক আর্কিটেকচারের ওই ম্যাপের মতো করে কাজ করে। জিআইএস প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদাভাবে সেভ করে। যেমন এক্ষেত্রে বিল্ডিং এর লেয়ার, স্কুল ডিস্ট্রিক্ট যদি বলে থাকি, আমাদের বাংলাদেশে প্ল্যানিং এ এখন স্কুল ডিস্ট্রিক্ট নিয়ে অনেক কাজ হচ্ছে। স্কুল ডিস্ট্রিক্টের জন্য একটা লেয়ার, স্ট্রিটস এর জন্য আলাদা লেয়ার, জিপ কোডের জন্য আলাদা লেয়ার, সিটিজ এর জন্য আলাদা লেয়ার, কাউন্টিজ এর জন্য আলাদা লেয়ার। এগুলোকে যখন একটার উপরে আরেকটা এইভাবে বসানো হয়, পুরো কম্বিনেশনে যে পূর্ণাঙ্গ ম্যাপটা দেখায়, দ্যাট ম্যাপ লুকস মোর লাইক এ রিয়ালিটি দ্যাট ইজ লাইক হিয়ার। অনেকটা রিয়ালিটির কাছাকাছি এইটাকে দেখা যায়, যার একটা অংশ হচ্ছে আরবান আর একটা অংশ হচ্ছে রুরাল। ওকে, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? দেখেন তো এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা। সামথিং হ্যাজ চেঞ্জড। আবার দেখাচ্ছি।
এই স্লাইডে কিছু একটা চেঞ্জ হয়েছে। ছবিটা চেঞ্জ হচ্ছে ছবি। এক্স্যাক্টলি। আবার দেখেন আপনারা, যদি কেউ খেয়াল করে না থাকেন তাহলে আবার দেখেন। এই যে কঙ্কালের যে ছবিটা, এই ছবিটা চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে এবং এটা কিসের ছবি সেটা আমি আপনাদেরকে বলছি। আমরা যখন কোনো একজন মানুষের পুরো দেহের সিটি স্ক্যান করি বা এক্স-রে করি, তখন কিন্তু তার আলাদা আলাদা সিস্টেমগুলো বা আলাদা আলাদা কম্পোনেন্টগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে পাই। হাড় পাই একরকম, দেহের ভিতরে কিছু বাতাস ভরা অংশ আছে সেটাকে একরকম ভাবে পাই, মাংসপেশিগুলোকে অন্যরকম ভাবে পাই, শিরা উপশিরাগুলোকে অন্যরকম ভাবে পাই। সো এগুলোকে যখন একটার পর একটা লেয়ার বাই লেয়ার সাজানো থাকে, উপর থেকে যখন আমরা এই ইমেজগুলোকে দেখতে পাই, উই ক্যান গেট এ কমপ্লিট পিকচার অফ এ হিউম্যান বডি। উই ক্যান গেট এ কমপ্লিট পিকচার অফ এ হিউম্যান বডি। সো আপনারা যদি এখনো এই জিনিসকে খেয়াল না করে থাকেন, আবার দেখেন দিস ইমেজ একটার পর একটা লেয়ার দিয়ে দিয়ে সে ক্রমাগত চেঞ্জ হয়ে শেষে যে মানুষের শরীরটা ফুটে উঠছে। জিআইএস ইজ অলসো দ্য ফলোজ দ্য সেম প্রিন্সিপাল, একই প্রিন্সিপাল ফলো করে। ওকে, এই যে লেয়ারের অংশগুলো, এই লেয়ারগুলো কিন্তু হচ্ছে একেবারে কমপ্লিটলি স্পেশাল ডাটা, অর্থাৎ স্পেসকে রিপ্রেজেন্ট করার জন্য যে ভাবে আমরা ডাটাগুলোকে পাই, দ্যাট ইজ দিস ওয়ান। কিন্তু লক্ষ্য করে দেখেন, আমি স্পেসের উপর একটা আম গাছ আছে আর একটা জাম গাছ আছে, ঠিক আছে? তো আম গাছকেও আমি একটা গোল দিয়ে আমি দেখাচ্ছি, জাম গাছকেও আমি একটা গোল্লা দিয়ে দেখাচ্ছি। আম গাছ আর জাম গাছের মধ্যে আমি পার্থক্যটা করব কি করে? এই জন্যে আমাদের ব্যাকগ্রাউন্ডে আর একটা ডাটা থাকে, যে ডাটাটাকে আমরা বলি অ্যাট্রিবিউট ডাটা। এই যে প্রত্যেকটা লেয়ার, এই প্রত্যেকটা লেয়ার কিন্তু স্পেশাল ডাটা, অনেকে স্পেটিয়াল ডাটা বলেন। স্পেটিয়াল ডাটা অথবা অথবা আমরা এটাকে স্পেশাল ডাটা, যে কোনো ডাটা বলতে পারি। ফর এক্সাম্পল, এখানে সবচেয়ে উপরের লেয়ার যেটা আছে সেখানে বিল্ডিং। আপনারা জানেন বিল্ডিং এরও আলাদা আলাদা নাম থাকে, আপনারা জানেন বিল্ডিং এর আলাদা আলাদা পারপাস থাকে। এই যে বিল্ডিং গুলো, সেই বিল্ডিং এর নাম বা পারপাস, এই পারপাস গুলোকে যদি আমরা লিখতে চাই, সেগুলো কিন্তু আমাদের এখানে লেখার বা এই লেয়ারের মধ্যে দেওয়ার স্কোপ নাই। এগুলোকে বলে হচ্ছে অ্যাট্রিবিউট ডাটা। এগুলো একটা টেবুলার ফরম্যাটে এই ডাটাগুলোকে ব্যাকগ্রাউন্ডে সেভ করা থাকে, এটাকে বলে অ্যাট্রিবিউট। এটাই হচ্ছে সেই টেবুলার ডাটা। আপনারা যদি মনে করে থাকেন, দেখেন আমি শুরুতে কিন্তু এই টেবুলার ডাটা দেখিয়েছিলাম। যখন আমি এখানে দেখিয়েছিলাম, এটা হচ্ছে স্পেশাল ডাটা, আর এখানে কিন্তু কোনো স্পেসের কিছু নাই। এই যে অংশটা, এই অংশটা থেকে হচ্ছে অ্যাট্রিবিউট ডাটা। এটার মধ্য দিয়ে আমি এই পয়েন্টগুলো পাচ্ছি, যেগুলো স্পেসের উপর রিপ্রেজেন্ট করা যায়। জিপিএ কে কিন্তু আপনি স্পেসের উপর রিপ্রেজেন্ট করতে পারবেন না। জিপিএ ইজ নট এ স্পেশাল ফিচার, বাট এই যে পার্সন এখানে দাঁড়িয়ে আছেন, তার একটা জিপিএ আছে, তাই তো? তার একটা উচ্চতা আছে, তার গায়ের রং কালো সাদা যে কোনো কিছু হতে পারে। দোজ আর নট এ স্পেশাল ফিচার, কিন্তু তিনি যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা স্পেশাল, স্পেটিয়াল, ঠিক আছে? সো দিজ আর দ্য টু থিংস দ্যাট আর ইন্টিগ্রেটেড বাই দ্য জিআইএস সিস্টেম। এটাই হচ্ছে জিআইএস এর ইউনিকনেস। অন্য যে কোনো ইনফরমেশন সিস্টেম একটা, যে কোনো একটা নিয়ে কাজ করে। অটোক্যাড স্পেশাল ডাটা নিয়ে কাজ করে, কম্পিউটার সায়েন্স ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করে। জিআইএস ইন্টিগ্রেটস বোথ, দ্যাট ইজ হোয়াই জিআইএস ইজ ইউনিক। এই জন্য জিআইএস অনেক বেশি শক্তিশালী। ওকে, সো আমরা জিআইএস লেয়ার সম্পর্কে জানলাম। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? কোনো সমস্যা হয়েছে কারোর? ঠিক আছে, যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা একটু হিস্ট্রির দিকে যাই। আমাদের 4:05 বাজে। আমরা হিস্ট্রিতে একটু আমি যেমনটা বলেছি
the history of geospatial technology is really dependent on, or it is very much correlated to the evolution of computer technology. আপনারা যদি একটু পিছনের দিকে যান, আমি শুরুর দিকে বলেছি যে 1854 সালের দিকে প্রথম এর অ্যাপ্লিকেশন দেখা যায়, কিন্তু লম্বা সময় ধরে কম্পিউটারাইজড সিস্টেম যেটা, সেই সিস্টেম কিন্তু আমরা দেখতে পাইনি। প্রথম এটা 1963 দিকে কানাডাতে দেখা যায়। পরবর্তীতে দিস ল্যাব, হার্ভার্ড ল্যাব অফ কম্পিউটার গ্রাফিক্স, দিস ল্যাব ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ল্যাব খুবই ইম্পর্টেন্ট, কেন আমি একটু পরে বলছি। 64 এর দিকে এই ল্যাবটা তৈরি হয়। এই ল্যাবের মধ্যে দিয়ে আরো অনেক কিছু তৈরি হয়েছে। পরবর্তীতে আপনারা একটু যদি লক্ষ্য করেন যে আরো কিছু সিস্টেম ওই 1960 থেকে 1973 এর মধ্যে তৈরি হয়েছে। ইনফ্যাক্ট পুরো পৃথিবীর টেকনোলজিক্যাল ইভলিউশন 1960 থেকে 70s এর মধ্যে তৈরি হয়েছে। স্পুটনিক ওয়াজ লঞ্চড ইন 1969। ল্যান্ডস্যাট, the first Earth observing satellite, was launched in 1972, I guess, if I am not wrong. So এর ভিতরে লম্বা মানে বিশাল একটা চেঞ্জ পুরো দুনিয়াতে এসেছিল। 1970s থেকে 1980s এ যখন নাকি কম্পিউটার মোটামুটি 1 টন থেকে শুরু করে মানে ছোট হয়ে কিছু ডেস্কটপ আকার ধারণ করেছে, তখন এটাকে টাওয়ার বলা হতো 1980s এর দিকে। তখন 2-3টা জিনিসের আবির্ভাব ঘটে। এক হচ্ছে আর্কইনফো, ইট10 এবং ইদ্রিসি। অদ্ভুত বিষয় হচ্ছে এই 3টা সিস্টেমের অরিজিন হচ্ছে ওই হার্ভার্ডের এই ল্যাব। এই ল্যাবে প্রথম গবেষণা শুরু হয় এবং সেই গবেষণার অংশ হিসেবে এই সফটওয়্যারগুলোর আবির্ভাব ঘটে। এবং আর্কইনফো তৈরি হয় বেসিক্যালি একেবারে পুরোপুরি জিআইএস কে ফলো করে, বা জিআইএস এর জন্য। স্যাটেলাইট ইমেজের জন্য তৈরি হয় ইট10 ইমাজিন। ইদ্রিসি জিআইএস এর জন্য তৈরি হয়। এখনো পর্যন্ত দুনিয়াতে এই সফটওয়্যারগুলো স্টিল ডমিনেটিং। আর্কজিআইএস পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় জিআইএস সফটওয়্যার, এবং এখন সে রিমোট সেন্সিং এও বেশ ভালো করছে। ইট10 ইমাজিন রিমোট সেন্সিং এর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার পুরো পৃথিবীতে। ইদ্রিসি অতটা জনপ্রিয় না হলেও it is still very much popular. গ্রাস এবং কিউজিআইএস, এই যে দুটো সফটওয়্যার, এই দুটো সফটওয়্যার একে অপরের সাথে হাইলি ইন্টিগ্রেটেড। কিউজিআইএস বা এই যে সফটওয়্যারটা, এটা ওপেন সোর্স, ফ্রি। গ্রাস ফ্রি, বোথ অফ দেম আর পাইথন বেসড। সো এই দুটো সিস্টেম এখন অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে। কিউজিএস আজ থেকে মাত্র 7-8 বছর আগেও অত বেশি জনপ্রিয় ছিল না, কিন্তু পুরো পৃথিবীতে এখন কিউজিএস এর ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। আর্কজিএস ইজ ভেরি মাচ অ্যাগ্রেসিভ। আমরা আর্কজিএস এর পুরো বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলবো। 1990 থেকে 2000 সাল পর্যন্ত ডেস্কটপ কম্পিউটার যত ধীরে ধীরে ইভলভ করেছে, আর্কজিআইএস এর জনপ্রিয়তা বা জিআইএস এর জনপ্রিয়তা তত ধীরে ধীরে বেড়েছে। জনপ্রিয়তা বাড়ার একটা প্রধানতম কারণ হচ্ছে, একটা সময় আমরা ডিজিটাইজার ইউজ করতাম। ডিজিটাইজার একটা ছিল যেখানে আমরা একটা ম্যাপকে মানে স্ক্রিনের উপর বসিয়ে একটা মাউস নিয়ে ওর উপর ক্লিক করে করে ম্যাপ ডিজিটাইজ করতে হতো। কিন্তু উইথ দ্য ইভলিউশন অফ জিআইএস মানে ডেস্কটপ কম্পিউটার, আমরা এখন হেডস আপ ডিসপ্লে মানে ডিজিটাইজেশন ইউজ করি, অর্থাৎ আমি মাথা উঁচু রেখে কম্পিউটারের স্ক্রিনে ডিজিটাইজ করতে পারি। এই যে ইভলিউশনটা আসছে, এর ফলে যেটা হচ্ছে, নতুন নতুন জিআইএস ডাটাবেস অ্যাভেলেবল হয়েছে এবং নতুন নতুন অ্যাপ্লিকেশনের দ্বার উন্মুক্ত হয়েছে। একই সাথে স্যাটেলাইট ইমেজগুলো ধীরে ধীরে মানে খুবই কোর্স রেজুলেশন থেকে হাই রেজুলেশনে রূপান্তরিত হয়েছে। ফলে আমরা ক্রমাগত স্যাটেলাইট ইমেজের ব্যবহার আমাদের এই সময়টাতে বেড়েছে। যদি আমরা 2010 সালের পরবর্তীতে বর্তমান সময় পর্যন্ত দেখি, তাহলে আমরা দেখব যে ওপেন জিআইএস যেগুলো আছে, ফসপলি, FOSS, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার ফর জি বলা হয়। শব্দটা আসলে এরকম, FOSS ফর জি,
free and open source software for geomatics. এর মানে হচ্ছে যে ফ্রি এবং ওপেন সোর্স যে সফটওয়্যার তার ভিতরে সবচেয়ে এগিয়ে আছে কোয়ান্টাম জিআইএস বা কিউজিআইএস। কিউজিআইএস একা চলতে পারে না, পাইথন ইন্টিগ্রেশন প্রয়োজন হয়। ব্রাউজার বেসড জিআইএস অর্থাৎ আপনারা এখন অনেক সফটওয়্যারই আছে যে সফটওয়্যারগুলো আপনার আর কোনো মানে কম্পিউটারে কিছু ইনস্টল করতে হয় না। আপনার যদি ক্রোম ব্রাউজার থাকে, ক্রোম আপনারা জানেন কিনা জানি না, এজ যে ব্রাউজার যেটা আসছে মানে উইন্ডোজ 10-এর সাথে, সেটাও আসলে ক্রোমিয়াম বেসড, একই, দুটোর মানে মূল সোর্স কোড সেম। সো এই জাতীয় সফটওয়্যার থাকলে বা যদি আপনার ইন্টারনেট এক্সপ্লোরার থাকে, এই ধরনের সফটওয়্যার থাকলে আসিফ মাহমুদ, আই এম কামিং টু, আমি আপনার কোশ্চেনের জবাব দিব, আসছি। সো এই জাতীয় সফটওয়্যার থাকলেই আপনারা আসলে এই যে ব্রাউজার বেসড জিআইএস যেগুলো আছে সেগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে এটার কিছু লিমিটেশন আছে। আমরা যে ডেস্কটপ কম্পিউটারের যে সফটওয়্যারগুলো ব্যবহার করি তার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটির ফুলেস্ট এক্সটেন্টে আপনি আসলে ওখানে পাবেন না। সব অ্যানালাইসিস ওখানে করা যায় না বিকজ অফ অবভিয়াস রিজনস। কিন্তু বেশ বড় একটা অংশ আপনারা পাবেন। গুগল আর্থ এটা এখন যে পর্যায়ে চলে গেছে সেটা অনেক এনহ্যান্সড। আমরা এই সিস্টেমটাকে বলি WPS, ওয়েব প্রসেসিং সার্ভিস। এই ওয়েব প্রসেসিং সার্ভিস এখনো পর্যন্ত আন্ডার ডেভেলপমেন্ট। আচ্ছা, একটা কোশ্চেন আসছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন ডিফারেন্স বিটুইন ArcGIS অ্যান্ড QGIS? বেসিক্যালি মূল পার্থক্যের জায়গা যেটা, দুটোই জিআইএস এবং রিমোট সেন্সিং এর জন্য ব্যবহার করা সফটওয়্যার। ওয়ান ইজ free and open source developed through crowdsourcing and other is totally commercial. QGIS হচ্ছে পুরাপুরি ওপেন সোর্স, ফ্রি। আপনি চাইলেই QGIS এর ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে ওখান থেকে QGIS ডাউনলোড করে ব্যবহার করা শুরু করতে পারবেন। ArcGIS you have to pay. One is commercial, another is free. Second thing, QGIS is open source. QGIS এর পুরো সোর্স কোড উন্মুক্ত, ArcGIS এর সোর্স কোড উন্মুক্ত না। থার্ড থিং, QGIS ক্রাউডসোর্সিং এর মাধ্যমে ডেভেলপ করা, অর্থাৎ আপনার আমার মতো বিভিন্ন লোক পুরো দুনিয়াতে তার পারপাজের জন্য একটু একটু করে বিভিন্ন প্রোগ্রাম ডেভেলপ করেছে এবং সেগুলো তারা কন্ট্রিবিউট করেছে। এই কন্ট্রিবিউশনের মাধ্যমে ধীরে ধীরে QGIS আজকের যে পর্যায়ে সেখানে পৌঁছেছে। ArcGIS এর ক্ষেত্রে সেটা হয়নি। ArcGIS হ্যাজ অ্যান ইনস্টিটিউশনাল স্ট্রাকচার, একটা কোম্পানির মতো তাদের একটা স্ট্রাকচার আছে, সফটওয়্যার কোম্পানি, পিওর অ্যান্ড মানে পিওর কমার্শিয়াল সফটওয়্যার কোম্পানি। এই সফটওয়্যার কোম্পানি আপনার বিভিন্ন যে সায়েন্স, যেটা বিভিন্ন জায়গায়, ফর এক্সাম্পল আমি যদি কোনো ডেভেলপার হয়ে থাকি বা আমি যদি জিও সায়েন্টিস্ট হয়ে থাকি, আমি কোনো একটা মেথড ডেভেলপ করেছি, ওরা কি করবে, ওটা কোডিং এর মাধ্যমে সেটাকে তাদের সফটওয়্যারে ইন্টিগ্রেট করবে এবং এই কোডিং এর কাজটা একেবারে প্রোপ্রাইটারি, তারা তাদের মতো করে করে থাকে। QGIS কাস্টমাইজেশনের জন্য আপনার কারোর উপর ডিপেন্ড করতে হবে না, কিচ্ছু না, অ্যাজ ইট ইজ ভেরি মাচ ওপেন সোর্স, আপনি চাইলেই এটা কাস্টমাইজ করতে পারবেন। ArcGIS ইজ নট সো কাস্টমাইজেবল, কারণ এটা অলরেডি সবকিছু ক্লোজড সোর্স। ArcGIS is much more user friendly compared to QGIS. Depending on if somebody is purely QGIS user, সে আমার সাথে ডিসএগ্রি করতে পারে, কিন্তু কমনলি ArcGIS QGIS এর থেকে ইউজার ফ্রেন্ডলি বেশি। ArcGIS হ্যাজ এ ভেরি গুড লার্নিং এক্সপিরিয়েন্স, মানে এর লার্নিং কার্ভ অনেক দ্রুত উপরের দিকে ওঠে, কারণ এর যে টিউটোরিয়াল সহ ওয়েবসাইট সেটা ভেরি ওয়েল কনস্ট্রাক্টেড, ভেরি ওয়েল কনস্ট্রাক্টেড। আমি আপনাদেরকে দেখাবো যে এটা একেবারে শুরু থেকেই আপনাকে, এরা ধীরে ধীরে, আপনার যদি শেখার আগ্রহ থাকে, আপনার আগ্রহটাই যথেষ্ট শেখার জন্য, ও আপনাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ নিয়ে যাবে। QGIS এর ক্ষেত্রে এই লার্নিং কার্ভটা অতটা স্টিপ না, ঠিক আছে। ArcGIS এর ক্ষেত্রে ArcGIS অনলাইনের যে ইস্যুটা সেটা খুবই ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ ওয়েব ম্যাপিং সার্ভিস খুবই ইউজার ফ্রেন্ডলি। QGIS এর ক্ষেত্রে এটা অতটা ফ্রেন্ডলি না। ArcGIS হ্যাজ পাইথন ইন্টিগ্রেশন, RBridge আমি আপনাদেরকে দেখাবো।
কিউজেএস অলসো হ্যাজ দিস, কিন্তু কিউজেএস এর ক্ষেত্রে পাইথন ইন্টিগ্রেশন আসলে আর্কজেএস এর মতো না, একটু ডিফারেন্ট। আর্কজেএস হ্যাজ আর্কপাই হুইচ ইজ ক্লোজ এন্ডেড একটা জিনিস, এটাকে আপনি বিভিন্ন জিনিস দিয়ে মডিফাই করতে পারবেন, ভেতরের জিনিস মডিফাই হবে না, ইনপুট আউটপুট ক্যারেক্টারের ভিতরে আপনি ডিফাইন করতে পারবেন, কিন্তু মূল যে স্ট্রাকচার সেটাতে আপনি কোনো কিছু করতে পারবেন না। কিউজিএস যেহেতু ওপেন সোর্স, এভরিথিং ইজ ওপেন ফর এভরিবডি, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এটা নিয়ে আমি অনেক লম্বা উত্তর দিয়ে ফেলছি, আমার মনে হয় আমি আর না যাই। ডাইনামিক অ্যান্ড ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন, এখন আপনারা যে জিনিসটা রিসেন্টলি হয়তো দেখে থাকবেন, বাংলাদেশের যে কোভিডের যে সিচুয়েশন ওভার দ্য টাইম যেভাবে চেঞ্জ হয়েছে, সেটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা পোর্টাল ছিল যেখানে বিভিন্ন অঞ্চলের কোভিড সিচুয়েশন দেখাচ্ছিল। দ্যাট ইজ অ্যান ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন। ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশনের আরেকটা হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপ ইজ এ ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে ক্রাউড সোর্সিং। ক্রাউড সোর্সিং এর একটা হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপ, ওএসএম বলে। আপনারা একটা কুল ভিডিওর মধ্যে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আপনারা ওপেন স্ট্রিট ম্যাপের বিষয়ে আরো ভালো জানতে পারবেন, যে ক্রাউড সোর্সিং এর মধ্য দিয়ে কিভাবে নতুন নতুন জিআইএস এর অ্যাপ্লিকেশন বের হয়েছে। ক্রাউড সোর্সিং এর আরো অনেক অ্যাপ্লিকেশন আছে। একটা বড় বিষয় হচ্ছে, আপনারা কি কেউ কখনো ভেবে দেখেছেন যে আমরা কিছুদিন পরে এনভিভো শিখবো? এনভিভো কেও কিন্তু জিআইএস এর মধ্যে ইন্টিগ্রেট করা যায়। আর শিখবো আর কে জিআইএস এর মধ্যে ইন্টিগ্রেট করা যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রথম আলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে নিউজ পোর্টাল, সেখানে দেখবেন প্রত্যেকটা সংবাদ কোনো না কোনো স্থানের সাথে সম্পর্কিত। আপনি ডান পাশের নিচে যে একটা জায়গায় দেখবেন যে মানে স্থান দিয়ে জায়গাগুলোকে সার্চ করা যায়, ওই স্থানের ইস্যুগুলোকে তাহলে আপনারা একসাথে দেখতে পারবেন। এখন যদি আপনারা এই ইস্যুগুলোকে ওই স্পেসের সাথে ইন্টিগ্রেট করে জিআইএস এ আপনি ইন্টিগ্রেট করে দেন, তাহলে খুব সহজেই দেখবেন টেক্সটকে আপনি চাইলেই হচ্ছে জিআইএস এর সাথে ইন্টিগ্রেট করতে পারবেন, অ্যান্ড দ্যাট টেক্সট বিকাম দ্য সোর্স অফ স্পেশাল ডাটা। দ্যাট ইজ অলসো সর্ট অফ, এটা যদিও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা কাজ, কিন্তু এটা ইট ইজ স্টিল ইভলভিং। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটার ব্যবহার প্রচুর দেখতে পাই, আমরা উই ক্যান টক অ্যাবাউট ইট লেটার। রিমোট সেন্সিং টেকনোলজির ক্ষেত্রে আমরা প্রচুর এখন একটা ইভলিউশনের দিকে যাচ্ছে, বাংলাদেশও যাচ্ছে। বাংলাদেশ প্রচুর ফটোগ্রামেট্রি নিয়ে আমরা পরে কথা বলবো, সেখানে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। হাই রেজুলেশন স্যাটেলাইট ইমেজের ব্যবহার বাড়ছে, ড্রোন ইমেজের ব্যবহার বাড়ছে আমাদের দেশে, আমাদের রাডারের ব্যবহার বাড়ছে। ক্লাউড কম্পিউটিং ইজ বেসিক্যালি, আপনারা যদি লক্ষ্য করে থাকেন, গুগল আর্থের একটা ইয়ে আছে, গুগল ম্যাপস, গুগল আর্থের একটা ব্যাকগ্রাউন্ড আছে, গুগল কলাব আছে। এইসব জায়গাগুলোতে আপনারা চাইলে গুগলের প্ল্যাটফর্ম ইউজ করে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্টলি, এখন সবচেয়ে যে অ্যাপ্লিকেশনটা বেশি দেখা যায় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি এটা নিয়েও আমি এখন না কথা বলি, পরবর্তীতে এটা নিয়ে আমরা কথা বলতে পারবো। ওকে, so let's I would propose to take like এখন বাজে হচ্ছে প্রায় 15-17, আমরা কি ঠিক 35-এ ফেরত আসতে পারি? লেটস টেক এ ব্রেক। Yes, sir. Yes, sir. থ্যাংক ইউ। আর মিনওয়াইল, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখনো আমি বলতে পারি, কারণ পরবর্তী সেশন আমি পরবর্তী ব্রেকের পরে আবার ফেরত আসবো। কোনো কোশ্চেন থাকলে এই পর্যন্ত, কোশ্চেন থাকলে বলেন। ওকে, দেন দেয়ার ইজ এ কমন কোশ্চেন ফর ইউ। আমার এই পর্যন্ত কথা বুঝতে সমস্যা হয়েছে বা আমার ডেলিভারেশনে যদি কোনো চেঞ্জ আনতে হয়, তাহলে সেটা দয়া করে যদি আমাকে বলতে পারতেন। না, ঠিক আছে, ধীরে ধীরে যাচ্ছেন, আমরা বুঝতে পারছি। জি স্যার। ওকে, কোন অংশটা আপনাদের কাছে কঠিন মনে হয়েছে, যে এই অংশটা হয়তো আমি একটু সহজ করতে পারতাম? ওকে, দেন স্যার প্রত্যেকটা অংশই স্যার খুবই স্পষ্ট ছিল স্যার, খুবই ভালো ছিল স্যার। থ্যাংক ইউ সো মাচ। তারপরে যদি আপনাদের এর পরের অংশ থেকেও ধীরে ধীরে আমরা একটু একটু করে কঠিনের দিকে যাব, বাট হোপফুলি আমি চেষ্টা করব যতটুকু সহজ করে পারি বলার। আপনাদের যে কোনো অংশে যদি মনে হয় যে
ক্লারিফিকেশন দরকার, যে কোনো সময় আপনারা হ্যান্ড রেজ করে প্রশ্ন করবেন অথবা সরাসরি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। বাট কখনো কখনো যেটা হয় যে অনেকে একসাথে প্রশ্ন করলে শুনতে সমস্যা হয়, সো আগে দয়া করে হ্যান্ড রেজ করে কোশ্চেন করলে আমাদের জন্য সুবিধা হয়। আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেনকে অ্যাড্রেস করার জন্য। সো লেটস টেক লাইক I'll be back around 4:35. Okay, sir. Thank you so much.